প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। তোমাদেরকে স্বাগত জানাচ্ছি অনলাইন ভিডিও ক্লাসে। সরকারি শাহ সুলতান কলেজের ফিজিক্স ডিপার্টমেন্টের পক্ষ থেকে উনি সহকারী অধ্যাপক সেলিমুজ্জামান আমাদের আজকে দ্বাদশের উচ্চ মাধ্যমিক দ্বাদশ শ্রেণীর সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স অধ্যায়ে ট্রানজিস্টর টপিক নিয়ে আজকে আলোচনা করব। তো এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে ট্রানজিস্টর। ট্রানজিস্টর বিষয়টা এমন যে এটা যদি তোমরা না বোঝো তাহলে অ্যাম্পলিফায়ার বুঝবা না। অ্যাম্পলিফায়ার না বুঝলে পরবর্তীতে হায়ার এডুকেশনে যখন যাবা তখন অন্যান্য বিষয়গুলো বুঝতে পারবে না। তো আমরা গুরুত্বপূর্ণ টপিক ট্রানজিস্টর নিয়ে আলোচনা করব। তাহলে চলো যে আমরা বোর্ডে যাই। ট্রানজিস্টর শব্দের রূপ হচ্ছে ট্রান্সফার রেজিস্টার, অর্থাৎ ট্রানজিস্টর হলো একটা ইলেকট্রনিক্স ডিভাইস যেটা তার মধ্যে দিয়ে তার অভ্যন্তরীণ রোধের পরিবর্তন ঘটিয়ে সে তড়িৎ প্রবাহটাকে নিয়ন্ত্রণ করে। ট্রানজিস্টর আবিষ্কার করেন 1948 সালে দুইজন সায়েন্টিস্ট, একজনের নাম হচ্ছে জে বার্ডিন ও WH ব্রাইটেন। এনারা ট্রানজিস্টর আবিষ্কার করেন। তাহলে ট্রানজিস্টরটা কি? আমরা বলছি যে ট্রানজিস্টরটা হলো 3 প্রান্ত বিশিষ্ট একটা ইলেকট্রনিক ডিভাইস, 3 টার্মিনাল ইলেকট্রনিক্স ডিভাইস। এন্ড 3 প্রান্তের মধ্যে কি কি আছে? একটা প্রান্তকে আমরা বলছি হলো ইমিটার, একটা প্রান্তকে আমরা বলছি হলো বেস, আর একটা প্রান্তকে আমরা বলছি হলো কালেক্টর। এন্ড ট্রানজিস্টরটা তৈরি হয় কীভাবে? তোমরা প্রিয় শিক্ষার্থীরা তোমরা জানো যে অর্ধপরিবাহী পদার্থকে আমরা দুটা ভাগে ভাগ করি। একটাকে আমরা বলি হলো ইন্ট্রিনজিক সেমিকন্ডাক্টর বা বিশুদ্ধ অর্ধপরিবাহী, আর একটাকে আমরা বলি হলো এক্সট্রিনজিক সেমিকন্ডাক্টর বা ভেজাল বা দূষিত অর্ধপরিবাহী। এই দূষিত অর্ধপরিবাহীকে আমরা যে উপায়ে, যে সুনিয়ন্ত্রিত উপায়ে বিশুদ্ধ অর্ধপরিবাহের ভিতরে ভেজাল মিশিয়ে আমরা এটাকে দূষিত অর্ধপরিবাহীতে পরিবর্তিত করি বা রূপান্তরিত করি, এই দূষিত অর্ধপরিবাহীকে তোমার দূষিত করার ফলে, বিশুদ্ধ অর্ধপরিবাহীকে দূষিত করার ফলে বিশুদ্ধ অর্ধপরিবাহীর মূলত পরিবাহিতা বৃদ্ধি পায়। এবং এই যে উপায়ে, সুনিয়ন্ত্রিত উপায়ে আমরা এটা করি সেটাকে আমরা বলি হলো ডোপিং। এই ডোপিং হিসাবে, ডোপিং করার সময় আমরা বিশুদ্ধ অর্ধপরিবাহীর ভিতরে আমরা ভেজাল হিসাবে পর্যায় সারণীর তৃতীয় ত্রিযোজী মৌল অথবা পঞ্চমযোজী মৌল আমরা ব্যবহার করতে পারি। যদি আমরা একটা বিশুদ্ধ অর্ধপরিবাহী, সেটা জার্মেনিয়াম ক্লাস হতে পারে অথবা সিলিকন ক্লাস হতে পারে, তার ভিতরে ভেজাল হিসাবে যদি আমি ত্রিযোজী মৌল, মনে করো অ্যালুমিনিয়াম যদি মিশ্রিত করি, অর্থাৎ একটা কেলাসের ওপরে সিলিকনের একটা কেলাসের মধ্যে যদি সামান্য পরিমাণ, যদি খুবই সামান্য পরিমাণ যদি আমরা ত্রিযোজী মৌল অ্যালুমিনিয়াম ভেজাল হিসাবে যদি ব্যবহার করি, তাহলে যে দূষিত অর্ধপরিবাহীটা তৈরি হবে সেটাকে আমরা বলতেছিল পি টাইপ অর্ধপরিবাহী। আর যদি পঞ্চমযোজী মৌল, অর্থাৎ যাদের সর্ববহিষ্ঠ স্তরে 5টি যোজনী ইলেকট্রন আছে, এই ধরনের মৌলকে যদি আমরা ব্যবহার করি ভেজাল হিসাবে, তখন সেটাকে আমরা বলি হলো এন টাইপ অর্ধপরিবাহী। এখন ট্রানজিস্টর তৈরি করার জন্য আমাদের কি লাগবে? আমরা বলছি যে এটা 3 স্তর বিশিষ্ট একটা অর্ধপরিবাহী ডিভাইস, যেটা 2 প্রকার। একটা হচ্ছে এনপিএন ট্রানজিস্টর আর একটা হচ্ছে পিএনপি ট্রানজিস্টর। আর নামকরণ হলো কেন এনপিএন ট্রানজিস্টর আর পিএনপি ট্রানজিস্টর কেন নামকরণ হলো? এন্ড বলা হচ্ছে যে দুটা পৃথক এন টাইপ কেলাসের মাঝে যদি আমরা সুনিয়ন্ত্রিত বিশেষ উপায়ে যদি পি টাইপ কেলাসকে যদি এর মধ্যে রেখে যদি সংযুক্ত করি, তাহলে আমার এনপিএন ট্রানজিস্টর তৈরি হয়। আমি আবার বলছি
যে দুটা এন টাইপ কেলাসের মাঝে সুনিয়ন্ত্রিত উপায়ে যদি পি টাইপ কেলাসকে যদি পাশাপাশি রেখে যদি যুক্ত করা হয় তাহলে হবে হলো এনপিএন ট্রানজিস্টর। তাহলে পিএনপি ট্রানজিস্টর তৈরি হবে কিভাবে? দুটা পি টাইপ কেলাসের মাঝে যদি আমরা একটা এন টাইপ কেলাসকে সুনিয়ন্ত্রিতভাবে রেখে যদি যুক্ত করি তাহলে সেটা হবে হলো আমার পিএনপি ট্রানজিস্টর। এখন তাহলে আমি প্রথমে বলেছিলাম যে ট্রান্সফার রেজিস্টার, তার মানে ট্রানজিস্টর এই কেলাস তৈরি করলে ট্রানজিস্টর এমনি এমনি এর মধ্যে দিয়ে তড়িৎ পরিবহন করবে না। ট্রানজিস্টর তড়িৎ পরিবহন করতে গেলে অবশ্যই আমাদেরকে বায়াসিং বা সম্মুখ যোগ করতে হয়। এখন ট্রানজিস্টরের ওটাতে যাওয়ার আগে আমি তোমাদের বোর্ডে দেখাচ্ছি যে ট্রানজিস্টরটাকে আমরা প্রকাশ করি দুটা উপায়ে। একটাকে আমরা বলি হলো ব্লক ডায়াগ্রাম, আর একটাকে আমরা বলি হলো প্রতীক বা সিম্বল। ব্লক ডায়াগ্রাম এখানে আমি তোমাদের বোর্ডে দেখিয়েছি যে আমি যে ব্লক ডায়াগ্রামটা এঁকেছি সেটা হলো এনপিএন ট্রানজিস্টরের ব্লক ডায়াগ্রাম। এখানে দেখো ব্লক ডায়াগ্রামে আমি প্রথমে আসে হলো কি এন টাইপ অর্ধপরিবাহী। আমরা বলেছিলাম যে পাশাপাশি দুটা এন টাইপ অর্ধপরিবাহী, তাহলে এখানে একটা এন টাইপ অর্ধপরিবাহী, এখানে এন টাইপ, এর মাঝে সুনিয়ন্ত্রিত উপায়ে পি টাইপ অর্ধপরিবাহী এদেরকে রেখে সংযুক্ত করা হয়েছে। আসলে বেসিক্যালি তুমি যদি একটা সিলিকনের কেলাসের উপরে যদি এন টাইপ পদার্থ তৈরি করো, আবার পৃথকভাবে যদি আর একটা সিলিকন কেলাসের উপরে ডপিং করে এন টাইপ তৈরি করো, আবার আর একটা সিলিকন কেলাসের উপরে ডপিং করে তুমি পি টাইপ পদার্থ তৈরি করে যদি সবগুলোকে যদি এরকম করে কানেক্ট করো তাহলে কিন্তু ট্রানজিস্টর গঠিত হবে না। আসলে মূলত যেটা করা হয় একটা সিলিকন কেলাসের উপরে বিশুদ্ধ অর্ধপরিবাহীর উপরে পাশাপাশি দুই অংশে এন টাইপ অর্ধপরিবাহী সৃষ্টি করা হয় ডপিং করে, আর মাঝে ডপিং করে তৈরি করা হবে পি টাইপ অর্ধপরিবাহী। ফলে একই সাথে এই কাজগুলো করা হয়, তখন এটা হয়ে যাবে হলো এনপিএন ট্রানজিস্টর। অনুরূপভাবে একটা সিলিকন কেলাসের উপরে দুটা ভিন্ন ভিন্ন জায়গায় ডপিং করে যদি পি টাইপ অর্ধপরিবাহী পদার্থ সৃষ্টি করা হয় এবং তাদের মাঝে যদি ডপিং করে আমি এন টাইপ অর্ধপরিবাহী সৃষ্টি করি তাহলে সেটা হয়ে যাবে হলো আমার পিএনপি ট্রানজিস্টর। এখন যদি সিম্বল দেখো তাহলে এখানে দেখো ছবি আঁকানোর সময় আমরা ব্লক ডায়াগ্রাম আঁকানোর সময় একটু লক্ষ্য করো, ম্যাক্সিমাম বইতে অনেক বইতেই দেখা যায় যে এটা ভুল রয়েছে, মানে ডায়াগ্রামের গঠনগত দিক যদি আমরা বিবেচনা করি তাহলে কিছুটা ভুল আমরা পাই। সাধারণত আপনার বইতে এই বিষয়টা আছে, ভুল রয়ে গেছে আর কি। তাহলে সেটা হচ্ছে কি যে ইমিটারটা তোমরা দেখো যে মাঝে যে অংশটুকু আছে সেই অংশটুকু পি টাইপ অর্ধপরিবাহী, মাঝে যেটা আছে সেটাকে আমরা বলতেছি হলো বেজ, আর প্রথমে যে অংশটুকু আছে এন টাইপ অর্ধপরিবাহী সেটাকে আমরা বলতেছি হলো ইমিটার, আর সর্বডানে যে এন টাইপ পদার্থ রয়েছে সেটাকে আমরা বলতেছি হলো কালেক্টর। এখন তাহলে আমরা তিনটা প্রান্ত পেলাম, একটাকে আমরা বলছি হলো ইমিটার, একটা হলো বেজ, আর একটা হচ্ছে কালেক্টর। এটা হলো আমার ব্লক চিত্র। আর প্রতীক দিয়ে যদি আমরা দেখতে চাই তাহলে প্রতীক দিয়ে এইভাবে আমরা দেখি, নিচের অংশটুকুতে আছে হলো বেজ, তীর চিহ্ন দিয়ে যেটা প্রকাশ করেছি সেটা হলো ইমিটার, আর এটা হচ্ছে আমার কালেক্টর। এখন দেখো যে ট্রানজিস্টরের গঠন যদি আমি আলোচনা করতে চাই তাহলে গঠনের মধ্যে আমার তিনটা অংশ থাকবে, একটা থাকবে হলো ইমিটার, একটা থাকবে হলো বেজ, আর একটা থাকবে হলো কালেক্টর। তাহলে ইমিটারটা কি, ইমিটারের কাজ কি, এটা আমাদেরকে জানতে হবে। ইমিটারটাকে আমরা বলছি যেটা ইমিট করে বা নিঃসরক বা নিঃসরণ করে, তাহলে সে কি নিঃসরণ করবে? এখন এখান থেকে আমরা যদি দেখি যে সে চার্জ সরবরাহ করবে। কোথায় চার্জ সরবরাহ করবে? ইমিটার থেকে চার্জ যাবে, অর্থাৎ এখানে আমার রয়েছে এনপিএন ট্রানজিস্টরের ক্ষেত্রে, এই ক্ষেত্রে আমার এন টাইপ পদার্থের মধ্যে তোমরা অলরেডি জানো যে এন টাইপ পদার্থের মধ্যে মেজরিটি চার্জ ক্যারিয়ার হলো ইলেকট্রন। তাহলে ইমিটার এখান থেকে কি নিঃসরণ করবে? ইলেকট্রনকে নিঃসরণ করবে। ইলেকট্রনটা ইমিটার থেকে প্রথমে বেজে যাবে, বেজ থেকে তারপরে যাবে হলো কালেক্টরে। তার মানে ইমিটারের কাজ হলো সে চার্জ নিঃসরণ করা। ইমিটারটা বৈশিষ্ট্য কি? এটা হলো উচ্চভাবে ডোপিং করা, উচ্চভাবে
ডোপিং করা। উচ্চভাবে ডোপিং করার অর্থ হলো যদি উচ্চভাবে ডোপিং করা থাকে তাহলে এতে প্রচুর পরিমাণে মেজরিটি ক্যারিয়ার ইলেকট্রন থাকবে, হিউজ অ্যামাউন্ট। আর হালকাভাবে যদি ডোপিং করা থাকে তাহলে সেটাতে কম পরিমাণ মেজরিটি চার্জ ক্যারিয়ার থাকবে, চার্জ বাহক থাকবে। তাহলে ইমিটারটা হলো উচ্চভাবে ডোপিং করা এবং এটা হলো আমার বেজের তুলনায় এটা হলো পুরু, কিন্তু কালেক্টরের তুলনায় এটা হলো আমার হালকা, অর্থাৎ কালেক্টরের তুলনায় এটার পুরুত্ব কম। এটাকে বেজের সাপেক্ষে ইমিটারটাকে সব সময় ফরওয়ার্ড বায়াস বা সম্মুখঝোঁক অবস্থায় রাখা হয় এবং ইমিটার এবং বেজ মিলে আমার যে জাংশনটা তৈরি হবে, আমি যে এখানে তোমাদের বোর্ডে দেখেছি এই যে জাংশনটা, সেটাকে আমরা বলতেছি হলো কি বেজ ইমিটার জাংশন, অথবা অনেক ক্ষেত্রে বলা হয় ইমিটার বেজ জাংশন। এটা গেল হলো আমার ইমিটার। এরপরে আমরা আসবো হলো কালেক্টর। তোমরা জানো যে কালেক্টরেট ভবন নাম শুনেছ, ডিসি অফিসে কালেক্টরেট ভবন। আসলে তারা পূর্বে বিভিন্ন জায়গা থেকে তোমার টাকা পয়সা খাজনা এগুলো কালেক্ট করতো, তার মানে কালেক্টর ওখান থেকে কালেক্টর ভবন হয়েছে। তাহলে এই ক্ষেত্রে এখন দেখো মজার বিষয় হচ্ছে যে কালেক্টর তাহলে কি করবে, ইমিটার থেকে যে চার্জ ক্যারিয়ার গুলো আছে সেগুলো বেজ হয়ে কালেক্টরে আসবে। তার মানে কালেক্টরের মূল কাজটা হচ্ছে সে চার্জ ইমিটার থেকে যে চার্জগুলো আছে সেগুলোকে সে সংগ্রহ করবে, কালেক্ট করবে। আচ্ছা, কালেক্টরটা হলো সবচেয়ে পুরু, যে সংগ্রহ করবে তার সাইজ সবচেয়ে বড় হইতে হবে, এজন্য কালেক্টরটা হলো সবচেয়ে বেশি পুরু এবং এটাকে তোমার এমন ভাবে ডপিং করা হয়, এই ডপিংটা হলো কি বেজের তুলনায় এটা উচ্চভাবে ডপিং করা, কিন্তু ইমিটারের তুলনায় হালকাভাবে ডপিং করা। তার মানে কালেক্টরে আমার মেজরিটি চার্জ ক্যারিয়ারের পরিমাণটা ইমিটারের তুলনায় কম আছে। এরপরে আমরা আসি যে কালেক্টরটাকে কি অবস্থায় রাখা হয়। বলা হচ্ছে বেজের সাপেক্ষে কালেক্টরটাকে সব সময় রিভার্স বায়াস বা বিপরীতমুখী ঝোঁক অবস্থায় রাখা হয়। বেজ তাহলে কি, বেজ সম্পর্কে যদি আমরা আলোচনা করি, বেজ হচ্ছে ইমিটার এবং কালেক্টরের মাঝের অংশটাকে আমরা বলতেছিল বেজ। এনপিএন ট্রানজিস্টরের ক্ষেত্রে বেজ হচ্ছে কি পি টাইপ অর্ধপরিবাহী, আর এনপিএন ট্রানজিস্টরের ক্ষেত্রে ইমিটারটাও হলো এন টাইপ অর্ধপরিবাহী, আবার কালেক্টরটাও হচ্ছে এন টাইপ অর্ধপরিবাহী। তাহলে বেজ হচ্ছে ইমিটার এবং তোমার ইমিটার এবং বেজের এটার ডপিংটা হলো কি সবচেয়ে কম, বেজের ডপিংটা হলো এটা সবচেয়ে লাইটলি ডপিং করা থাকে এবং এটা হলো সবচেয়ে পাতলা। তাহলে গঠনগত দিক দিয়ে যখন তুমি ব্লক ডায়াগ্রাম আঁকতে যাবে তখন তোমাকে বেসটাকে সবচেয়ে পাতলা আঁকতে হবে। দেখো এটা আমি সবচেয়ে পাতলা এঁকেছি, এটার উইডথটা আমি সবচেয়ে কম নিয়েছি, তার মানে এটা দ্বারা আমরা বুঝি যে এটা হলো পাতলা। তার চেয়ে বেশি পুরুকে ইমিটার, সবচেয়ে বেশি পুরুকে কালেক্টর। এটা একে আমরা ছবি অনুযায়ী এটা আমরা বুঝতে পারবো যে এটা উইডথ বেশি মানে আমরা ধরে নিচ্ছি এটা বেশি পুরু, আর এটার উইডথ কম, এটা প্রশস্ততা কম, তার মানে এটা পাতলা। এটার প্রশস্ততা এর চেয়ে বেশি মানে হলো এটা মাঝারি ধরনের। অর্থাৎ ইমিটারটার পুরুত্ব বেজের তুলনায় বেশি কিন্তু কালেক্টরের তুলনায় কম। কালেক্টরের পুরুত্বটা ইমিটারের তুলনায় বেশি, বেজের তুলনায়ও বেশি। আবার ডপিং এর দিক দিয়ে তুমি চিন্তা করো, কালেক্টরটার পুরুত্ব বেশি হলেও এটার ডপিং কিন্তু ইমিটারের তুলনায় হালকা, কিন্তু বেজের তুলনায় বেশি। এই বিষয়গুলো তোমাদেরকে দিতে এমসিকিউ এ তোমাকে দিতে পারে যে এনপিএন ট্রানজিস্টরের ক্ষেত্রে বা ট্রানজিস্টরের কোন প্রান্তে ডপিং সবচেয়ে বেশি। একটা হলো বলে দিল, এক নম্বরে তোমাকে বললো যে ইমিটার উচ্চভাবে ডপিং করা, বেজ উচ্চভাবে ডপিং করা, কালেক্টর উচ্চভাবে ডপিং করা। 4 নম্বর অপশন দিল সবগুলোই সমানভাবে ডপিং করা। তাহলে আমরা কি নিব, ইমিটারটা হলো উচ্চভাবে ডপিং করা। যদি সিম্বল আমরা দেখি এনপিএন ট্রানজিস্টরকে, দেখো এনপিএন ট্রানজিস্টরের ক্ষেত্রে আমরা সিম্বল এটা ইমিটারকে তীর চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। যেহেতু এটা এনপিএন ট্রানজিস্টর এই জন্য তীর চিহ্নটা এটা আমরা দেই হলো
বাইরের দিকে। পিএনপি ট্রানজিস্টরের ক্ষেত্রে এটা আমরা দেই হলো কি ভিতরের দিকে। তাহলে এটাকে আমরা বলতেছি হলো কি এনপিএন ট্রানজিস্টরের প্রতীক, আর এটা হচ্ছে এনপিএন ট্রানজিস্টরের ব্লক ডায়াগ্রাম। এখন যদি পিএনপি ট্রানজিস্টর যদি আমরা আঁকতে চাই তাহলে দেখো আমাকে একটু ইরেজ করতে হবে। যদি পিএনপি ট্রানজিস্টর যদি আমরা আঁকতে চাই তাহলে এটাকে আমরা করব হলো পি টাইপ অর্ধপরিবাহী, মাঝেরটাকে করব এন টাইপ, এটা হচ্ছে পি টাইপ। এই ক্ষেত্রে আমরা কি করব, তীর চিহ্নটা থাকবে হলো কি ভিতরের দিকে, অর্থাৎ পিএনপি ট্রানজিস্টরের ক্ষেত্রে তীর চিহ্নটা থাকে হলো ভিতরের দিকে। এই ক্ষেত্রে গঠন একই রকম, এই ক্ষেত্রে জাংশন দুটা, এটাকে আমরা বলতেছি হলো ইমিটার বেস জাংশন বা বেস ইমিটার জাংশন। এই জাংশনটা হচ্ছে কালেক্টর বেস জাংশন। বেজের সাপেক্ষে আমি আবারও বলছি, সবসময় ইমিটার বেস জাংশনকে সম্মুখযোগ অবস্থায় রাখা হয় এবং কালেক্টর বেস জাংশনকে বিপরীতমুখী যোগ অবস্থায় রাখা হয়। তাহলে আশা করি তোমরা ব্লক ডায়াগ্রাম বুঝতে পেরেছো, প্রতীক বুঝতে পেরেছো। এখান থেকে যদি তোমাদের কোনো প্রশ্ন যদি আসে, এমসিকিউ টাইপের প্রশ্নগুলো আসবে, হয়তো বলবে যে ট্রানজিস্টর কে আবিষ্কার করেছেন, কত সালে আবিষ্কার করেছেন, ট্রানজিস্টরের অর্থ কি, হ্যাঁ ট্রান্সফার রেজিস্টার। আমি বলেছিলাম যে ট্রান্সফার রেজিস্টার তার মানে কি, যে দেখো ইমিটার বেস জাংশনে যখন আমি সম্মুখ যোগ করব আর কালেক্টর বেস জাংশনে যখন আমি বিপরীতমুখী যোগ করব তখন এই জাংশনের প্রশস্ততা কমে যায়। তোমরা জানো যে এখানে আমার একটা এনপি জাংশন তৈরি হবে, এই যে এনপি জাংশন, আর একটা হচ্ছে কি পিএন, এটা তৈরি হচ্ছে পিএন জাংশন, আর পরেরটা হচ্ছে এনপি জাংশন। আর তোমরা জানো অর্ধপরিবাহী ডায়োডের ক্ষেত্রে যদি আমি ফরওয়ার্ড বায়াস এরকম করে করি, একটা হলো পি টাইপ পদার্থ আর একটা হলো এন টাইপ। এই যে এখানে আমরা জাংশন, এটাকে আমরা বলছিলাম কি ইমিটার, আর এটা ছিল হলো আমার কি বেস, এটা ছিল বেস। তাহলে এটা হচ্ছে ইমিটার বেস জাংশন। এটাকে যদি আমি সম্মুখ যোগ করি তাহলে পি টাইপ পদার্থের সঙ্গে আমার ব্যাটারির ধনাত্মক প্রান্ত দিতে হবে, আর এন টাইপ অর্ধপরিবাহীর সাথে আমার দিতে হবে ব্যাটারির ঋণাত্মক প্রান্ত। তখন এটা হয়ে যাবে সম্মুখ যোগ। সম্মুখ যোগ হলে এই যে এই জাংশনে আমরা জানি যে এখানে আমার একটা প্রতিবন্ধক প্রাচীর বা পটেনশিয়াল ব্যারিয়ারের সৃষ্টি হয়, এটার প্রশস্ততা কমে যায়, তখন এই ইমিটার থেকে প্রচুর পরিমাণে ইলেকট্রনগুলো এই জাংশন অতিক্রম করে বেজে প্রবেশ করে। তার মানে এই বায়াসিং এর উপরে এটার ভোল্টেজের পরিমাণ, এটা যদি আমি 3 ভোল্টের একটা যদি ব্যাটারি দেই, ঠিক আছে, তাহলে এই ভোল্টেজের পরিমাণটা যদি আমি আস্তে আস্তে যদি গ্র্যাজুয়ালি যদি বাড়াইতে থাকি, প্রথমে আমি ধরো 1.5, তারপরে 2 ভোল্ট, তারপরে 2.5, তারপরে 3 ভোল্ট করলাম, তখন দেখা গেল এই প্রশস্ততা কমে যেতে থাকে। কমে গেলে এখান থেকে তখন ইলেকট্রনের প্রবাহটা বাড়তে থাকে। তাহলে ইলেকট্রনের প্রবাহ যদি বেশি হয় তাহলে তড়িৎ প্রবাহ বেশি হবে। তড়িৎ প্রবাহ বেশির অর্থ হলো কি তার রোধ কম, তড়িৎ প্রবাহ কম হলো কি রোধ বেশি। তার মানে এই ট্রানজিস্টরটা তার অভ্যন্তরীণ রোধ এই বায়াসিং এর কারণে পরিবর্তন করে, পরিবর্তন করে এর ভিতর দিয়ে তড়িৎ প্রবাহ কম বেশি করে, যার কারণে এটাকে বলা হচ্ছে ট্রান্সফার রেজিস্টার। মানে রেজিস্টারটাকে স্থানান্তর করতেছে, রেজিস্টারটা ফিক্সড না, বায়াসিং এর উপরে নির্ভর করে রেজিস্টারটা কম বেশি হচ্ছে এবং তড়িৎ প্রবাহটা তখন কম বেশি হয়, যার কারণে ট্রান্সফার রেজিস্টারটা কথা বলা হয়েছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং পরবর্তী ক্লাসে তোমাদের ট্রানজিস্টরের অপারেশন নিয়ে বা কার্যপ্রণালী নিয়ে আলোচনা করব এবং এটা খুবই গুরুত্বপূর্ণ। তোমরা পরবর্তী লেকচার দেখার জন্য তোমাদেরকে আমি আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ সবাই। শালম, সেভ করে দিলাম স্যার, রাখবেন।